প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো, কিসবের সূত্রের সাহায্যে আজকে আমরা এই হুইস্টন ব্রিজের একটা গাণিতিক সমস্যার সমাধান করব। হুইস্টন ব্রিজ সংক্রান্ত এই সমস্যাগুলোতে সাধারণত কি হয় যে এই তড়িৎ প্রবাহের মানে বিভিন্ন রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান নির্ণয় করতে বলে, যেমন I1, I2, IG এগুলো নির্ণয় করতে বলে। ঠিক আছে? তো এগুলো ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে কিভাবে নির্ণয় করা যায় আজকে আমরা সেই ট্রিক্স গুলো শিখবো। তাহলে দেখো, আমি একটা চিত্র এখানে এঁকে রেখেছি। এই চিত্রে এই তড়িৎচালক শক্তি আমরা ধরে নিলাম 12 ভোল্ট। তারপর এইটা পি হচ্ছে ধরো 10 ওহম রোধ, কি হচ্ছে 20 ওহম, আর হচ্ছে 36 ওহম, আর এস হচ্ছে ধরো 15 ওহম। ঠিক আছে? তাহলে এই যে এই মানগুলো দেওয়া আছে, এটা দিয়ে আমরা কি করব, যে এই তড়িৎ প্রবাহের মানগুলো নির্ণয় করব। ঠিক আছে? তাহলে এখানে একটা জিনিস দেখো, যে আমাদের এ বি সি ডি এ, এটি কি একটা বর্তনী। এই বর্তনীতে গ্যালভানোমিটারের রোধ ধরে নিলাম 10 ওহম। গ্যালভানোমিটারের রোধ হচ্ছে কত? 10 ওহম। তাহলে এই বর্তনীর তড়িৎচালক শক্তি ই, এখান থেকে তড়িৎ প্রবাহ, ওই যে এই লম্বা যে টানটা, এটা পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। তাহলে পজিটিভ সাইড থেকে আমরা ধরি সাধারণত তড়িৎ প্রবাহ এই দিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। তাহলে মূল প্রবাহ কত? আই। তাহলে এই আই প্রবাহটা কৃষকের প্রথম সূত্র অনুসারে এই এ বিন্দুতে গিয়ে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। প্রথম কি I1, দ্বিতীয় দিকে যাচ্ছে কি I2। তার মানে দেখো, পি রোধের মধ্য দিয়ে যাচ্ছে কি I1 প্রবাহ, আর কিউ রোধের মধ্য দিয়ে আর রোধের মধ্য দিয়ে যাচ্ছে I2 প্রবাহ। কারণ I1 প্রবাহটা আবার বি বিন্দুতে গিয়ে কৃষকের প্রথম সূত্র অনুসারে দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে কিউ রোধের মধ্য দিয়ে যাচ্ছে I3 প্রবাহ। এবং এখানে দেখো, ডি বিন্দুতে এসে এই গ্যালভানোমিটারের প্রবাহ এবং এই আর রোধের প্রবাহ একত্রিত হয়ে এস রোধের মধ্য দিয়ে যাচ্ছে, যার মান হচ্ছে I4। এবং এই I4 এবং I3, হ্যাঁ, প্রবাহ দুইটা এই সি বিন্দুতে এসে একত্রিত হয়ে আবার মূল প্রবাহের সমান প্রবাহ বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? বর্তনী থেকে নির্গত হচ্ছে। তাহলে আমরা এখানে তিনটা লুপে ভাগ করতে পারি। লুপ 1, এটা হচ্ছে কি লুপ 2, আর এই এ বি সি ই এ, এই সম্পর্কটা হচ্ছে লুপ 3। তাহলে আমরা শুরু করি এ বি ডি এ লুপে। এই লুপে দেখো, কৃষকের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি কি, কোন তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং এর আনুষঙ্গিক প্রবাহগুলোর গুণফলের সমষ্টি মোট তড়িৎ চালক শক্তির সমান। তাহলে এ বি ডি এ, এটি কি একটা বদ্ধ বর্তনী না? বদ্ধ বর্তনীতে কি তড়িৎ চালক শক্তির মান কত হয়? 0 হয়। সেক্ষেত্রে এই প্রথম অংশে দেখো, তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে, যদি আমাদের বর্তনীর কি ক্রম যদি সেম হয় তাহলে পজিটিভ ধরবো, আর বর্তনীর ক্রম যদি কি বিপরীত হয় সেক্ষেত্রে কি নেগেটিভ ধরবো। তাহলে আমরা এ বি দিয়ে, তাহলে এ থেকে বি তে যাচ্ছি, প্রবাহ দেখো সেম দিকে ডিরেকশনে যাচ্ছে, তাহলে কি হবে? পজিটিভ। তাহলে I1 পি হবে, প্রবাহ এবং রোধ গুণ করব, প্লাস। পরেরটা দেখো, দ্বিতীয় অংশে কি আছে? বি থেকে ডি তে যাচ্ছি আমরা, প্রবাহ সেম দিকে, তাহলে প্লাস ঠিক থাকবে। ঠিক তাহলে কি হবে? ওইটার প্রবাহ কত? আইজি, রোধ হবে জি। তারপর আমরা প্লাস দিলাম। দেখো, আমরা যাচ্ছি ডি থেকে এ তে, প্রবাহ আসতেছে উল্টা দিকে, তাহলে কি হয়ে যাবে? প্রবাহের দিক উল্টা, মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে এটা হয়ে যাবে কি মাইনাস I2 আর সমান কি ফলাফল 0। তাহলে এখানে দেখো, পির মান কত? 10। তাহলে 10 I1 প্লাস জি এর মান 10 IG মাইনাস আর এর মান হচ্ছে কত? 36 I2 সমান কি 0। এখন আমরা এটাকে সাজাবো সুন্দর করে। 10 I1
মাইনাস I2 পরে আনবো, হ্যাঁ, 36 I2 প্লাস 10 IG সমান কত 0। এটাকে 1 নং সমীকরণ দেব। এখন দেখো আরেকটা লুপ আছে কি বি সি ডি বি, এটা আরেকটা লুপ। তাহলে বি সি ডি বি এটাও বদ্ধ লুপ, ওইটাও বদ্ধ লুপ, হ্যাঁ, বদ্ধ লুপ, এটাও বদ্ধ লুপ। লুপে এটাতেও কি করব আমরা কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে বি সি ডি বি, আমরা বি থেকে সি তে যাচ্ছি, সি থেকে ডি তে, ডি থেকে বি তে। প্রবাহ যদি সেম দিকে হয় পজিটিভ, বিপরীত দিকে হলে নেগেটিভ। তাহলে বি থেকে সি তে যাচ্ছি, প্রবাহ কি সেম দিকে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি হবে I3 কিউ, ঠিক আছে। তারপর সি থেকে ডি তে গেছি, প্রবাহ উল্টা দিকে আসতেছে, ডি থেকে সি তে যাচ্ছে প্রবাহ। তাহলে কি হবে মাইনাস I4S। তারপর আমরা গেছি ডি থেকে বি তে, প্রবাহ যাচ্ছে কি উল্টা দিকে বি থেকে ডি তে। তাহলে এটাও মাইনাস হবে, মাইনাস IG জি সমান কি 0, কারণ এটাও কি একটা বদ্ধ বর্তনী। এখন একটু আমরা সাইডে দেখাচ্ছি, দেখো এই যে I প্রবাহটা, মূল প্রবাহ কি আইটা কি হয়েছে, দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা I1 আর একটা I2, I1 প্লাস I2। ওকে, আরেকটা জিনিস দেখো বি বিন্দুতে গিয়ে এই যে এই I1 প্রবাহটা দুইটা ভাগে ভাগ হয়েছে। I1 সমান কি, I1 সমান কি I3 প্লাস IG। তাহলে I3 সমান কি হতে পারে, I3 সমান I1 মাইনাস কে IG না, I3 সমান হবে কি I1 মাইনাস IG। ওকে, তারপর দেখো এইখানে ডি বিন্দুতে কি আছে I2 প্লাস IG, দুইটার একই দিকে গিয়ে একসাথে গিয়ে I4 হয়ে গেছে, সমান কি I4, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা এই যে I3 এবং I4 এর মানগুলো বসাই। I3 সমান কি I1 মাইনাস IG ইন্টু কিউ, কিউ এর মান কত 20 মাইনাস I4 সমান হচ্ছে কি I2 প্লাস IG ইন্টু S এর মান কত 15। ওকে, মাইনাস IG ইন্টু জির মান হচ্ছে 10 সমান 0। তাহলে আমরা 20 I1 মাইনাস 20 IG মাইনাস 15 I2 প্লাসে মাইনাসে মাইনাস 15 IG মাইনাস 10 IG সমান কি 0। এখন আমরা I1 টা আগে লিখবো, I1 কি একটাই আছে, 20 I1, তারপর লিখবো I2, তাহলে 15 I2 মাইনাস 15 I2। তারপর দেখো IG লিখবো, মাইনাস 20 IG মাইনাস 15 IG হচ্ছে কত মাইনাস 35, আর 10 মাইনাস 45 IG সমান কি 0। এটাকে দিব আমরা 2 নং সমীকরণ। ওকে, তারপর দেখো তৃতীয় লুপটা কি আছে, এ বি সি, এই যে ই হয়ে আবার এ তে আসছে এই দিক দিয়ে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বদ্ধ লুপ না। তাহলে এ বি সি ই এ লুপে যদি আমরা কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, সেক্ষেত্রে ওই বদ্ধ বর্তনী গুলাতে তড়িৎচালক শক্তির মান 0 ছিল, কিন্তু এখানে কিন্তু তড়িৎচালক শক্তির মান কত 12 ভোল্ট। সেক্ষেত্রে আমরা দেখি কি, দেখো প্রথমে কি এ থেকে বি তে যাব, I1P প্লাস বি থেকে সি তে গেলে I3Q, তারপর আসবো থেকে সি থেকে ই হয়ে এতে। যদি এখানে অভ্যন্তরীণ রোধের মান দেয়া থাকে তাহলে কি লিখবো, এই যে বর্তনীর মূল প্রবাহগত I হয়ে গেছে না, তাহলে এই যে কোষের ভিতর দিয়ে প্রবাহগত I, তখন আমরা কি প্লাস দিয়ে I আর লিখবো অভ্যন্তরীণ রোধ থাকলে, ঠিক আছে, সমান কি তড়িৎচালক শক্তি E। আর যদি অভ্যন্তরীণ রোধ আর এর মান দেওয়া না থাকে, সেক্ষেত্রে R = 0 লিখতে পারি, অথবা এটা না দিলে, এইটুকু না দিলেও হবে, ঠিক আছে।
তাহলে আমরা এখানে কি করব, আই আর লিখলাম, তাহলে ওইটা 0 হয়ে যাক। তাহলে i3 সমান কত দেখো তো, i3 সমান কত, i1 মাইনাস আইজি, i1 মাইনাস আইজি ইন্টু কিউ এর মান হচ্ছে কত 20, প্লাস আর এর মান 0 হয়ে গেলে এইটুকু 0 হয়ে যাবে, ইকুয়াল টু এর মান 12। তাহলে লক্ষ্য করো, সরি পি এর মান 10, এটা i1 হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে 10i1 প্লাস এই যে i1 আর কি আছে 20i1 মাইনাস 20ig, এটা তো 0 হয়ে যাবে, সমান কি 12, বা তাহলে 10 আর 20 কত 30i1 প্লাস i2 কি আছে এখানে, i2 নাই মানে কি, তাহলে 0i2 নাই যেহেতু i2 0 ধরবো, মাইনাস 20ig সমান কি 12। ওকে, এটাকে আমরা 3 নং সমীকরণ দেব, 1 2 3। তাহলে এখন আমরা এই যে এই তিনটা সমীকরণকে কি করব, ওই ক্যালকুলেটরের সাহায্যে ইকুয়েশন দিয়ে খুব সহজে সমাধান করব। আমার কাছে ক্যালকুলেটর নেই, আমার কাছে আরেকটা ফোন আছে, ফোনে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইনস্টল দেওয়া আছে, আমি এটা থেকে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, যারা ফোনে করবা তারা ফোনে করবা, অথবা যারা ক্যালকুলেটর করবা 991 ইএস, হ্যাঁ, সেক্ষেত্রে কি করবা, ইকুয়েশনে যাবা, প্রথমে মোডে চাপ দেবা, ঠিক আছে, মোডে গিয়ে তারপর কি ইকুয়েশন, ইকিউএন বা ইকুয়েশন। আমাদের এখানে মোবাইলে যারা করবা, মোবাইলের ক্ষেত্রে আমরা কি মোডে যাব, দেখো এখানে প্রথমে কি মোডে চাপ দেবা, মোডে চাপ দেওয়ার পর দেখো এই যে আসবে, এটাকে আমরা এই যে anx প্লাস bny প্লাস cnz সমান কি dn, এই যে এই সূত্রটাতে যাবা, anx প্লাস bny প্লাস cnz সমান কি dn, এটাতে চাপ দিবা, ম্যাট্রিক্সের আসবে। আর যারা ক্যালকুলেটর করবা মোডে যাবা, মোডে গিয়ে ইকিউএন মানে ইকুয়েশনে যাবা, পরে দ্বিতীয়টাতে দেখবা anx প্লাস bny প্লাস cnz, দ্বিতীয় 2 চাপ দেবা, দিয়ে তারপর দেখবা ম্যাট্রিক্সের মতো আসবে। তাহলে প্রথম দেখো যে সমীকরণটা আছে, এটাতে দেখো প্রথম করে কি 10 বসাবা, 10 বসায় ইকুয়াল দিবা, ঠিক আছে, পরে দ্বিতীয় করে চলে যাবে, দ্বিতীয় করে -36 ঠিক আছে, ইকুয়াল, তারপর কত প্লাস 10 ইকুয়াল সমান কি 0 ইকুয়াল, তারপর দ্বিতীয় লাইনে চলে আসছে, মানে কি দ্বিতীয় সমীকরণ, প্রথমটা কি আছে 20 ইকুয়াল -15 দেবা ইকুয়াল, তারপর হচ্ছে -45 ইকুয়াল 0 লিখে ইকুয়াল দিবা। তারপর তৃতীয় লাইনে চলে যাবে কার্সরটা। হ্যাঁ, তো তৃতীয় লাইনে কি আছে, প্রথমে i1 এর সহগ কত 30 ইকুয়াল 0, i2 তো নাই এখানে, নাই মানে কি i2 সহগ 0, তাহলে 0 ইকুয়াল মাইনাস ig এর সহগ কত -20 ইকুয়াল, ওই পাশে কি আছে সমান কত 12, তাহলে 12 ইকুয়াল, ঠিক আছে, সমান হয়েছে। কারণ তোমরা ক্যালকুলেটরে ইকুয়াল চাপলেই কি মান আসতে থাকবে x y, ঠিক আছে, অথবা x1 x2 এরকম মান আসবে। তাহলে x1 হচ্ছে i1, x2 হচ্ছে কি i2, x3 হচ্ছে i3, অথবা xy যেটা আসবে, x হচ্ছে কি i1 আর y হচ্ছে কি i2 আর z হচ্ছে কি ig। ওকে, তাহলে আমার এখানে আসছে কি সলভ দেব, আমরা ক্যালকুলেটরে দেব কি উপরে সলভ অপশন আসবে, সলভ ক্লিক করবা, x ইকুয়াল টু মানে কি এখানে এই যে x ইকুয়াল টু মানে হচ্ছে i1 সমান, হ্যাঁ 0.509, এটা কি প্রবাহ এম্পিয়ার। তারপর আবার ইকুয়াল দেব, y আসবে, তাহলে y ইকুয়াল টু এখানে আমরা ধরবো কি i2 সমান কত আসছে 0.187 এম্পিয়ার। ওকে, তারপর আবার ইকুয়াল দেব, তারপর z আসবে, তাহলে z ইকুয়াল টু কি ig এখানে, তাহলে এখানে ig কত 0.164 এম্পিয়ার। ওকে, তাহলে এই i1 i2 ig বের হয়ে গেছে। যদি তোমাদের i3 বের করতে বলে, তাহলে এই যে i1 থেকে ig বাদ দিবে, i1 থেকে ig বাদ দিলে i3 বের হয়ে যাবে। আর i4 বের করতে বলে
i2 এবং ig যোগ করবা, তাহলে কি i4 বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে যে কোনো মান অর্থাৎ যে কোনো অংশের প্রবাহের মানকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে নির্ণয় করতে পারি। ঠিক আছে? তো আশা করি খুব সহজে তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরকম আরো গাণিতিক সমস্যার সমাধান পেতে বা টিপস পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো এবং আমাদের চ্যানেল ফলো করো। নিয়মিত চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে, তোমরা দেখতে থাকো। ধন্যবাদ সবাইকে।